হ্যালো স্টুডেন্টস, ইকরা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে হচ্ছে আরো একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের তড়িতের চুম্বক ক্রিয়ার দ্বিতীয় ক্লাস। সুতরাং আশা করছি যে এর আগে একটা ক্লাস, তাই না, একটা ক্লাস তোমরা ভালো করে পড়েছো। ওই ক্লাস আমরা পড়েছিলাম তড়িৎ চুম্বক আবেশ, তাই না, তড়িৎ চুম্বক আবেশ, আর অধ্যায়ের নাম হচ্ছে তড়িতের চুম্বক ক্রিয়া। আচ্ছা, তড়িৎ চুম্বক আবেশ সম্পর্কে যে পড়েছি, এই আবেশের উপর নির্ভর করেই এখন হচ্ছে আবার বেশ কয়েকটা খুবই ইম্পর্টেন্ট ডিভাইস বা যন্ত্র বলে ওই যন্ত্র আবিষ্কার করা হয়েছে, তাই না। এর মধ্যে আমরা 2টা বা 3টা যন্ত্র দেখব, কিন্তু এর আগে আমাদের আরো একটা ছোট্ট টপিক জানতে হবে, এবং ওই টপিক পড়ার আগে তোমাদের একটু বলে নিই। আশা করি তোমরা হচ্ছে চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র বা বলরেখা এই কনসেপ্ট গুলা ক্লিয়ার, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। ক্লিয়ার না থাকলে প্রবলেম। হ্যাঁ, আরেকবার একটু মনে করাই দিচ্ছি। দেখো, এটা যদি আমার একটা কি হয়, চুম্বক হয়, তাহলে আমার তড়িৎ চুম্বক ক্ষেত্র বা চুম্বক বলরেখা, ঠিক আছে, এটা কি হবে আমরা জানি, নর্থ থেকে সাউথের দিকে যাবে, নর্থ থেকে সাউথের দিকে যাবে। এই যে নর্থ থেকে সাউথে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই কথাটার অর্থ কি? এরপরের যে টপিকগুলো, এগুলাতে আমার এই বলরেখা বা চুম্বক ক্ষেত্র এগুলার কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে আসলে বুঝতে একটু অসুবিধা হবে, এই কারণে আমি আরো একবার বলছি। হ্যাঁ, দেখো যে এই যে বলরেখা বলতেছি, যে নর্থ থেকে সাউথে যাচ্ছে বলরেখা, দেখো লাইন অফ ফোর্স বা বলরেখা, তাহলে তোমরা সিম্পলি বুঝতে পারো এটা হচ্ছে বলের রেখা। মানে আমি যদি আরেকটা নর্থ পোলকে বা ধরো একটা চুম্বক পদার্থকে, হতে পারে লোহা বা কপার বা অ্যালুমিনিয়ামের একটা ছোট্ট টুকরা, হ্যাঁ, বা ধরো একটা নাট, ওই আমরা দেয়ালে যে লাগাই, ঠিক আছে, নাট, ওই এরকম একটা চুম্বক পদার্থকে এখানে আনলে চুম্বক পদার্থটা কোন পথে বল অনুভব করবে সেটাকে আমরা হচ্ছে এই লাইন অফ ফোর্স বা বলরেখা দিয়ে প্রকাশ করি। অর্থাৎ একটা নর্থ পোলকে যখন আমি এদিকে আনবো, নর্থ পোলটা কি করবে, এদিক থেকে সে বিকর্ষণ অনুভব করবে। এই যে দেখো, নর্থ পোলের দিকে আনলে কিন্তু তারা একে অপরকে বিকর্ষণ করবে, খুবই স্বাভাবিক। তাহলে ও কিন্তু এইদিকে একটা বল অনুভব করবে, বাট সাউথ পোল কিন্তু আবার তাকে নিজের দিকে টানবে, কারণ বিপরীতমুখী পোল একে অপরকে আকর্ষণ করে। অর্থাৎ বলরেখা দ্বারা আমি আসলে বুঝাচ্ছি যে কোন দিক থেকে কোন দিকে সে বল অনুভব করবে। এদিকে আনলে সে এদিকে কোনো বল অনুভব করবে না, বরঞ্চ বিকর্ষণ অনুভব করবে, বল অনুভব করবে ওই দিকে, ঠিক আছে, সাউথের দিকে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমরা বলি বলরেখা বা চুম্বকের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র, আর তড়িতের ক্ষেত্রে একই কথা। এইভাবেই তো লিখতাম, তাই না। এই যে আমাদের ডান হস্ত নিয়ম আশা করি মনে আছে, যে যখন আমার তড়িৎ প্রবাহ উপরের দিকে, সেটাকে যদি আমি আমার থাম দিয়ে বা বৃদ্ধাঙ্গুলি দিয়ে প্রকাশ করি, তাহলে ধরো আমার উপরের দিকে আমার তড়িৎ প্রবাহ, তাহলে আমি এই ছবিটা মুছে দিই, এটা ভুল হয়েছে। ধরো তড়িৎ প্রবাহ হচ্ছে আমার উপরের দিকে, বলে দিলাম আমি উপরের দিকে, তাহলে আমার এই বাকি আঙ্গুলগুলো কি বলছে, বাকি আঙ্গুলগুলো আমার চুম্বক ক্ষেত্রের দিকটা প্রকাশ করছে। দেখো উপরের দিকে, বাকি আঙ্গুল তো বলছে এই পাশে, তার মানে আমার চুম্বক ক্ষেত্রটা হচ্ছে এই দিকে, এই দিকে, ঠিক আছে। এই দিকে বলতে আমি বলছি, মানে বলতেছি ঘুরছে, এই তারকে মাঝখানে রেখে এই চারিপাশে আমার চুম্বক ক্ষেত্রটা, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো, তারটাকে যদি আমি এভাবে এনে তোমার সামনে রাখি, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে তোমার দিকে, তাহলে যে বিদ্যুৎ প্রবাহ তোমার দিকে, আর আমার বাকি আঙ্গুলগুলো এটা বোঝাচ্ছে, অর্থাৎ এই যে এটা কিন্তু ক্লকওয়াইজ না, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা জানি ক্লকওয়াইজ মানে হচ্ছে এইটা, ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আশা করি এগুলো আমরা বিস্তারিত পড়েছি, আমি আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, বাট তবুও আরেকবার বলা, ঠিক আছে। এখন যে ছোট্ট একটা টপিক করব, ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে যে ধরো, আচ্ছা ধরো আমি এরকম একটা চুম্বকের 2 প্রান্ত আমি আনলাম, নর্থ ও সাউথ। হ্যাঁ, আমরা বলেছিলাম যে এটা যদি দণ্ড চুম্বক হয়, এটার চুম্বক ক্ষেত্র যা, আমি এই চুম্বকটাকে যদি বাকিয়ে ইউর আকৃতি করি, হ্যাঁ, বাকিয়ে যদি আমি ইউর আকৃতি করি, ধরো এই যে চুম্বকটাই হচ্ছে আমি ইউর আকৃতি করলাম, তাহলে কিন্তু এই ইউ আকৃতির যে চুম্বকটা, ওইটার চুম্বক ক্ষেত্র কিন্তু অনেকাংশে বেড়ে যায়। হ্যাঁ, আমরা পড়েছি, এবং এই কারণে কিন্তু হচ্ছে মানে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করি, তখন যে চুম্বকগুলো ইউজ করি ওগুলো দেখতে এরকম, ঠিক আছে, দেখতে এরকম এরকম। আশা করি তোমরা দেখেছো অনেক এরকম চুম্বক, তাই না। তাহলে
এই ক্ষেত্রেও কিন্তু দেখো এটার কিন্তু দুই মেরুকে আমি কাছাকাছি এনেছি, ঠিক আছে? কাছাকাছি আনলেই কিন্তু আমার চুম্বকের যে চুম্বক ক্ষেত্র বা বলরেখাগুলা সেটার পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এর মাঝখানে আমি একটা তার রাখি, যে তারের ভেতর দিয়ে আমার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, ধরো একটা তার রাখলাম, এখন তারটা আসলে এইভাবে থাকবে, এই যে এইভাবে এইভাবে থাকবে তারটা, ঠিক আছে? এইভাবে কিন্তু না, তারটা হচ্ছে এইভাবে, মানে তোমাদের দিক থেকে ওই দিকে এরকম করে তারটা আমি রাখবো। তাহলে এই তারটাকে আমি বুঝাবো কি দিয়ে? হ্যাঁ, তারটাকে ধরো আমি এটা দিয়ে বুঝাই। তোমরা বড় ক্লাসে গিয়ে জানতে পারবা যে যখন আমি কিছু একটা বুঝাবো যে এটা বোর্ড থেকে তোমাদের দিকে যাচ্ছে, সেটাকে এরকম ডট চিহ্ন দিয়ে বোঝাই। হ্যাঁ, আর যখন আমি কোনো একটা জিনিস দেখাবো যেটা তোমাদের দিক থেকে বোর্ডের দিকে যাচ্ছে, সেটাকে এই এই ক্রস চিহ্ন দিয়ে বোঝায়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একটা তীরের কথা চিন্তা করো। হ্যাঁ, একটা তীর 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 আছে না, তীর? আচ্ছা, ওইটার কথা চিন্তা করো। একটা তীর যদি তোমার দিকে আসে, তাহলে তীরের সামনের প্রান্তে কিন্তু কোনো কিছু থাকে না, এটা ধারালো। হ্যাঁ, তুমি দেখবে তোমার দিকে একটা ডট আসছে, এই যে ডট, তুমি একটা ডট ছাড়া, একটা মানে একটা বিন্দু ছাড়া কিছু দেখতে পারবা না। হ্যাঁ, একটা তীর যদি তোমার দিকে আসে, তাহলে এটাও সেরকম, যে বোর্ড থেকে তোমার দিকে যাচ্ছে, এরকম যদি বোঝাতে চাই এই ডট দিয়ে বোঝাবো। আবার চিন্তা করো, একটা তীর যদি তুমি ছোড়ো অন্যদিকে, অর্থাৎ তোমার দিক থেকে অন্যদিকে তীরটা যাচ্ছে, এই যে এইভাবে, তখন কিন্তু তীরের পেছনে, আমরা জানি তীরের পেছনে হচ্ছে যে এরকম এরকম কিছু একটা ডিজাইন থাকে, তাই না? এরকম একটা ডিজাইন থাকে, এই ডিজাইনটা তুমি কিন্তু দেখতে পাবা, তাই না? তোমার দিক থেকে যখন ওই দিকে যাবে, তীরের পেছনে কিন্তু এই ডিজাইনটা দেখতে পাবা। এই যে দেখো, এই যে ডিজাইনটা এটা। হ্যাঁ, তাহলে যখনই দেখবা আমি এরকম কিছু একটা আঁকছি, তখনই বুঝতে পারবা এটা মানে হচ্ছে তোমার দিকে আসছে। যাই হোক, এটা বলরেখা হোক, এটা বিদ্যুৎ প্রবাহ হোক, যাই হোক, যখন এই ডট চিহ্ন দেখবা, তার মানে হচ্ছে এটা তোমার দিকে হচ্ছে সে যাচ্ছে, এবং এটা হচ্ছে গিয়ে তীরের পেছনের অংশ, অর্থাৎ তোমার দিক থেকে বোর্ডের দিকে যাচ্ছে। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। এটা এই ক্লাসে তেমন লাগবে না, বাট এর পরের ক্লাসেই তোমাদের এটা শেখানো হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো, তাহলে আমি যখন এটা বললাম যে তারের মুখটা কিভাবে, তুমি কি বুঝলা? যে তারের মুখটা কিন্তু বোর্ড থেকে তোমাদের দিকে, হ্যাঁ, তারটা কিন্তু তোমার দিকে যাচ্ছে, এই যে এরকম। হ্যাঁ, এবার ধরো বিদ্যুৎ প্রবাহটাও আমি তোমার দিকে দিলাম, বিদ্যুৎ প্রবাহটাও তোমার দিকে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে। তাহলে এই যে বিদ্যুৎ প্রবাহ ওই দিকে, দেখো, তাহলে আমার থামগুলা কি? থাম যদি বিদ্যুৎ প্রবাহ হয়, তাহলে বাকি আঙ্গুলগুলো দিয়ে কিন্তু বোঝাচ্ছে তার চারিপাশের চুম্বক ক্ষেত্র। তাহলে এই তারের জন্য চুম্বক ক্ষেত্র কিন্তু এইটা, এই যে দেখো এইটা, এই যে চুম্বক ক্ষেত্রের দিকটা ইম্পর্টেন্ট। এই যে এই তারের জন্য চুম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে এইটা, এইটা, তাই না? তাহলে আমি আরো আরো ডট আঁকতে পারি। তাই না? সবগুলা ডটের জন্য হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের দিকটা এরকম হবে। যেহেতু তোমার বোর্ড থেকে তোমার দিকে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, তাহলে বিদ্যুৎ প্রবাহটা যদি আমি থাম দিয়ে বুঝাই, বাকি আঙ্গুলগুলো কিন্তু আমার চুম্বক ক্ষেত্র বোঝাচ্ছে, এই যে চুম্বক ক্ষেত্র। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো তো, আমরা কিন্তু জানি যে আমার চুম্বকের যে চুম্বক ক্ষেত্র বা চুম্বকের যে বলরেখা, সেটাও কিন্তু নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। তাহলে এই যে এই চুম্বকের বলরেখাও কিন্তু নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, ঠিক আছে? আশা করি তেমন অসুবিধা হচ্ছে না বুঝতে। হ্যাঁ, আমরা সিম্পল একটা জিনিস করবো, যে যখন মানে বিষয়টা হচ্ছে এরকম, যখন তুমি একটা চুম্বকের মাঝখানে একটা মানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এমন একটা তার রাখো, তখন দেখা যায় তারটা হয় উপরের দিকে একটা লাফ দেয়, জাম্প করে, বা নিচের দিকে একটা জাম্প করে। কেন করে এটাই বুঝতে হবে, জাস্ট এইটুকু বুঝতে হবে। যে এই তারটাকে যখন আমি রাখি, এবং ধরো নর্মালি আমি রাখলে কিছু হবে না, বাট মানে চুম্বকের মাঝখানে রাখার পর আমি যখনই বিদ্যুৎ প্রবাহটা স্টার্ট করব, তখনই দেখা যায় তারটা এরকম লাফ দেয়। তারটা হয় উপরের দিকে একটা জাম্প করে, বা নিচের দিকে একটা জাম্প করে, ঠিক আছে? কেন হয় এটা দেখো, যখন আমি তোর বিদ্যুৎ প্রবাহিত করলাম, তখন কিন্তু আমার বিদ্যুৎ প্রবাহের জন্য যে চুম্বক ক্ষেত্র, হ্যাঁ, এই তারের চারিপাশে যে চুম্বক ক্ষেত্র, এটা কিন্তু এই মুখী। দেখো, এই যে এই মুখী, তাই না? এই যে আমরা আগে কিন্তু এটাই বললাম, এই মুখী। কিন্তু নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কিন্তু আমার আবার চুম্বকের যে চুম্বক ক্ষেত্র, সেটা কিন্তু ওই মুখী, এই মুখী, ঠিক আছে? তাহলে উপরের দিকে আমার কিন্তু বলরেখাগুলো একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, বলরেখাটা একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। আবারও বলছি যে এই তড়িৎ প্রবাহের জন্য তড়িৎ প্রবাহের তারের চারিপাশে যে চুম্বক ক্ষেত্র, এটার দিক কিন্তু এই মুখী। এই যে দেখো, আমি এই যে দিকটা দিয়ে রেখেছি, এই মুখী। হ্যাঁ, আবার চুম্বকের জন্য চুম্বক ক্ষেত্রের দিক কিন্তু ওইমুখী, ঠিক আছে? তাহলে দেখো, এটা হচ্ছে আমার বিদ্যুৎ প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্রের দিক, আর এটা হচ্ছে চুম্বকের জন্য চুম্বক ক্ষেত্রের দিক।
দুইজনে কিন্তু বিপরীতমুখী, হ্যাঁ, এই কারণে একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, নো প্রবলেম। বাট নিচের দিকে একটু খেয়াল করো যে চুম্বকের জন্য চুম্বক ক্ষেত্রের দিক কিন্তু এইমুখী, ওকে, এবং তড়িৎ প্রবাহের জন্য এই তারের চারিপাশে যে চুম্বক ক্ষেত্র সেটার দিকও কিন্তু ওইমুখী, দেখো এটার দিকও কিন্তু ওইমুখী। এখন দেখো দুইটারই দিক একইমুখী, অর্থাৎ দুইটারই বলরেখা বা লাইন অফ ফোর্সের দিক একই। এই কারণে উপরের দিকে যদিও আমার কোনো বল অনুভব করে না, যেহেতু একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, নিচের দিকে কিন্তু আমার এই তারটা একটা বল অনুভব করে, যে নিচের দিক থেকে একটা উপরের দিকে একটা বল অনুভব করে, হ্যাঁ, নিচের দিক থেকে উপরের দিকে একটা বল অনুভব করে। কেন? কারণ বলরেখার দিক একই রকম, ওরা একে অপরকে আর ক্যান্সেল করছে না। এই কারণে এই দুইটা বল একসাথে আমার এই তারটাকে উপরের দিকে একটা ধাক্কা দেয়। এই কারণে যখন আমি একটা তারকে রাখি, তারের ভেতর দিয়ে আমি তড়িৎ প্রবাহ স্টার্ট করার সাথে সাথেই তারটা একটা জাম্প দেয় উপরের দিকে, হ্যাঁ, তারটা কিন্তু উপরের দিকে জাম্প দিল। এবার চিন্তা করো তারটা নিচের দিকে জাম্প দিত কখন? যখন আমার এই নিচের দিকে তড়িৎ প্রবাহ বলরেখাগুলো যদি ক্যান্সেল হয়ে যেত এবং উপরের দিকে বলরেখাগুলো যদি মিলে যেত, ধর উপরের দিকে বলরেখাগুলো যদি মিলে যেত, অর্থাৎ আমি যদি আমার বিদ্যুৎ প্রবাহের দিকটা চেঞ্জ করে দিতাম, হ্যাঁ, এতক্ষণ এটা ছিল, এখন যদি এটা করতাম, হ্যাঁ, এটা করলে কিন্তু আমার এই যে এই পাশে, হ্যাঁ, তাহলে এই যে এইমুখী, তাহলে দেখো আসলে এইটা ভুল হয়েছে, তাহলে চুম্বক ক্ষেত্রের দিকটা ওইমুখী, আর আমার যদি আমি এই দিকে বিদ্যুৎ প্রবাহ করতাম তখনও কিন্তু চুম্বক ক্ষেত্রের দিকটা ওইমুখী। তখন কিন্তু আমার বলরেখাগুলো একে অপরকে ক্যান্সেল করছে না, তখন কিন্তু আবার উপরের দিকে আমার বল অনুভব করতো। তাহলে উপরের দিকে বল অনুভব করলে তারটা নিচে যাইতো। আশা করি বুঝতে পারছো। তেমন আহামরি কিছু না, একদম সহজ বিষয়টা, যে উপরের দিকে বা নিচের দিকে একটা বল অনুভব করে যখন একটা তড়িৎবাহী তারকে তুমি দুইটা চুম্বকের বা একটা চুম্বকের মাঝখানে আনো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার, এটাও কিন্তু আমার চুম্বক আবেশের জন্যই হয়। আচ্ছা, এরপরে আমরা যে টপিকটা পড়বো, এখন আমরা পড়বো হচ্ছে ডিভাইস গুলা সম্পর্কে, যে তড়িৎ চুম্বক আবেশের উপর নির্ভর করে আমার বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস আবিষ্কার হয়েছে, সেগুলো সম্পর্কে এখন আমরা জানবো। স্টুডেন্টস, ওই যে তোমাদের বললাম যে তড়িৎ চুম্বক আবেশের উপর নির্ভর করে কিছু ডিভাইস বানানো হয়, তার মধ্যে অন্যতম অনেক গুরুত্বপূর্ণ একটা যন্ত্র বা ডিভাইস হচ্ছে ট্রান্সফরমার। আশা করি তোমরা সবাই দেখেছো, আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু ওই পোলের উপরে কিন্তু বড় একটা ডিভাইস লাগানো থাকে, হ্যাঁ, আর আমরা বলি যে কারেন্ট চলে গেছে, ট্রান্সফরমার ফুটেছে কোথাও, এরকম কথা কিন্তু আমরা সচরাচরই বলি। এটাই হচ্ছে সেই যন্ত্র। তাহলে আসো আমরা জেনে নিই এই যন্ত্রের কাজটা কি আসলে। হ্যাঁ, আচ্ছা, কাজ জানার আগে কিছু কিছু টপিক জানতে হবে বিষয়। প্রথম কথা হচ্ছে ট্রান্সফরমারটা কি, কিসের উপর ডিপেন্ড করে আমরা বানিয়েছি? তড়িৎ চুম্বক আবেশের উপর। হ্যাঁ, এটা নৈবিতিক আসে বা কতে আসে, প্রথম কথা এইটা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ট্রান্সফরমার হচ্ছে অলওয়েজ এসি কারেন্ট দিয়ে চলে। ট্রান্সফরমারে যদি তুমি ডিসি কারেন্ট দাও, অর্থাৎ ট্রান্সফরমারের জন্য ডিসি কারেন্ট ইজ নট অ্যালাউড। তুমি ডিসি কারেন্ট দিলে আমার ট্রান্সফরমার কাজ করবে না। হ্যাঁ, এটা একটা বিষয়। আচ্ছা দেখো, নামটাই হচ্ছে ট্রান্সফরমার বা ট্রান্সফর্ম করা, রূপান্তর করা। এটা তার মানে এটা নাম কি? রূপান্তরক। তাহলে অবভিয়াসলি প্রশ্ন জাগে, রূপান্তর করবে কাকে, তাই না? কিসের রূপান্তরক? রূপান্তরটা করবে কাকে? রূপান্তর করে হচ্ছে আমাদের ভোল্টেজকে। রূপান্তরটা ভোল্টেজকে করে, অর্থাৎ ভোল্টেজ বা বিভবকে পরিবর্তন করে। হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে বুঝবো। ধরো আমরা ডিভাইসটা বানাই, হ্যাঁ, ডিভাইসটা বানাই, তারপর ডিভাইসটা কিভাবে কাজ করছে এটা দেখলে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা একদম সহজ, একদম সহজ, জাস্ট একটু মাইন্ডে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? সহজ। দেখো, আমরা যদি ডিভাইসটা বানাই, ডিভাইসটা বানানো হয় এইভাবে। এটা হচ্ছে একটা কোর বা মজ্জা বলা হয় এটাকে, কোর বা মজ্জা, ঠিক আছে? ধরো এটার এই প্রান্তটাকে বলা হয় হচ্ছে মুখ্য কুণ্ডলী। এই যে এই প্রান্তটাকে, এবং এটাকে বলা হয় গৌণ কুণ্ডলী। এই পাশটা কি একটু চিকন হয়ে গেল? আচ্ছা, এটাকে বলা হয় মুখ্য কুণ্ডলী, এটাকে বলা হয় গৌণ কুণ্ডলী। আচ্ছা, মুখ্যকে বলা হয় প্রাইমারি বা পি, আর গৌণ কুণ্ডলীকে বলা হয় সেকেন্ডারি বা এস। নরমালি রেখে রাখলাম। এখন মুখ্য কুণ্ডলীতে ধর আমি কিছু পাক দিলাম, তারের পাক, তার পেঁচালাম, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে মুখ্য কুণ্ডলীতে আমি কিছু তার পেঁচালাম, গৌণ কুণ্ডলীতেও আমি কিছু তার পেঁচালাম। মুখ্য কুণ্ডলীতেও তার পেঁচালাম, গৌণ কুণ্ডলীতেও তার পেঁচালাম, বাট ফিজিক্যালি
তোমরা চোখে দেখে কিন্তু বুঝতে পারছো যে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, মুখ্য কুণ্ডলীতে যা পাক তার চেয়ে গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা কিন্তু অনেক বেশি। এখন ধরো এই পাক সংখ্যা দিয়ে আমি এটার ভেতরে ই তড়িৎ ইপি ধরো, হ্যাঁ, যেহেতু মুখ্য কুণ্ডলী, তাহলে ইপি তড়িৎ চালক শক্তি আমি দিলাম। তড়িৎ চালক শক্তি মানে কি, ধরো একটা ব্যাটারি দিলাম, আর কিছু না, আসলে বিষয়টা এরকম। আর এইদিকে এটা হচ্ছে তড়িৎ চালক শক্তি হচ্ছে ইএস, ইএস তড়িৎ চালক শক্তি। হ্যাঁ, তাহলে আবারও বলছি যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এটা হচ্ছে এন পি, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, হ্যাঁ, নাম্বার অফ কোর বা পাক, ঠিক আছে, এটা হচ্ছে আমার এন পি। হ্যাঁ, প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা। তারপর হচ্ছে ইপি, ইপি হচ্ছে কি মুখ্য কুণ্ডলীর তড়িৎ চালক শক্তি, কি পরিমাণ তড়িৎ চালক শক্তি এখানে জেনারেট হবে ওইটা। আচ্ছা, এটাও আমরা দেখব। আর এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহটা ধরে নাও আইপি, আইপি। হ্যাঁ, কনফিউজ হওয়ার কিছু নেই, আমরা আস্তে আস্তে পড়ছি। দেখো, ওকে, তাহলে আবারও বলছি যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি, মুখ্য কুণ্ডলীর তড়িৎ চালক শক্তি ইপি, এবং মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ হচ্ছে আইপি। আচ্ছা, তড়িৎ চালক শক্তি এটাকে তুমি কিন্তু বিভব লিখতে পারো, নো প্রবলেম। আমরা পড়েছিলাম যে বিভব বা তড়িৎ চালক শক্তি দে আর দ্য সেম বেসিক্যালি। হ্যাঁ, তাহলে এটা লেখা যায়। ঠিক একই ভাবে দেখো গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে আমি লিখি, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কি হবে, এন এস, অবভিয়াসলি, যেহেতু এটা সেকেন্ডারি কুণ্ডলী। আর গৌণ কুণ্ডলীর তড়িৎ চালক শক্তি হচ্ছে ইএস, ইএস, এবং গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহকে ধরো ইপি, ইপি। আচ্ছা, এবার দেখা যায় যে যন্ত্রটা আবিষ্কার করার পর দেখা গেল যে ধরো আমি মুখ্য কুণ্ডলীর যে পাক সংখ্যা তার চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা অনেক বেশি, এমনি তো বুঝছি, তাই না, বোঝা যায়। আমি ধরে নিলাম যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা যদি হয় ধরো 10, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 10 গুণ, তার চেয়ে 10 গুণ, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 10 গুণ। তাহলে দেখো এটা 10, তাহলে 10 গুণ মানে হচ্ছে 100। আবারও বলছি, ধরে নাও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা যা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা তার চেয়ে 10 গুণ, অর্থাৎ মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা যদি 10 হয়, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কিন্তু 10 10 এ 100। হ্যাঁ, এটা করলে দেখা যায় কি যে আমার মুখ্য কুণ্ডলীর যে তড়িৎ চালক শক্তি, গৌণ কুণ্ডলীর তড়িৎ চালক শক্তি মুখ্য কুণ্ডলীর তড়িৎ চালক শক্তির চেয়ে 10 গুণ বেড়ে যায়। আবার বলছি, আমার যে হারে পাক সংখ্যা আমি বাড়িয়েছি, মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা আমি যে হারে বাড়িয়েছি, মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর তড়িৎ চালক শক্তিও সে হারে বেড়ে যায়। এটা আমার এই যন্ত্রের কাজ, বাড়ায় দেয় কেন জানি, ঠিক আছে। অর্থাৎ ধরো আমি মুখ্য কুণ্ডলীর আমি তড়িৎ চালক শক্তি দিলাম হচ্ছে আমি 20, মুখ্য কুণ্ডলীর তড়িৎ চালক শক্তি আমি দিলাম 20 ভোল্ট। হ্যাঁ, তাহলে আমি যা বললাম যে পাক সংখ্যা যেমন মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর 10 গুণ বাড়িয়েছি আমি, তড়িৎ চালক শক্তিও কিন্তু মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর 10 গুণ বাইরে যায়। অর্থাৎ মুখ্য কুণ্ডলীর তড়িৎ চালক শক্তি যদি 20 হয়ে থাকে, তাহলে গৌণ কুণ্ডলীর তড়িৎ চালক শক্তিটা কি হয়, তার চেয়ে 10 গুণ, তাহলে কি হয়ে যায় 200 ভোল্ট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আবার কথাটা উল্টা। দেখো যে পাক সংখ্যা আমি মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীরটা যত গুণে বাড়িয়েছি, তড়িৎ চালক শক্তিও কিন্তু মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর তার তত গুণে বেড়েছে। বাট তড়িৎ প্রবাহটা মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর তত গুণ কমবে, কথাটা উল্টা। তড়িৎ চালক শক্তি যত গুণ বেড়েছে, তড়িৎ প্রবাহটা তত গুণ কমবে। কথাটা একটু মেসি মনে হচ্ছে, কিন্তু আসলে একদম সহজ বিষয়টা। দেখো আমি আবার একটু বলি যে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা আমি যত গুণে বাড়িয়েছি, হ্যাঁ, তড়িৎ চালক শক্তিও তত গুণে বাড়বে, কিন্তু তড়িৎ প্রবাহটা তত গুণে কমবে। অর্থাৎ মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহটা যদি হয়ে থাকে 60 অ্যাম্পিয়ার, তাহলে আমরা বললাম কি যে আমি 10 গুণ বাড়িয়েছিলাম পাক সংখ্যা, আমার তড়িৎ চালক শক্তিও কিন্তু 10 গুণ বেড়েছিল, কিন্তু তড়িৎ প্রবাহটা দেখা যাবে 10 গুণ কমবে। তাহলে এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা হয়ে যায় 6 অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এটা আমার মুখ্য কুণ্ডলীর কাজ। দেখো আমি একটু লিখে দিই, তাহলে অতএব কিভাবে লেখা যায় যে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যত গুণে বাড়ে,
মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যত গুণ বাড়ে আয়ও তত বাড়ে। আমার আয় অর্থাৎ তড়িৎচালক শক্তিও তত গুণ বাড়ে, কিন্তু তড়িৎ প্রবাহ কি হয় তত গুণ কমে। হ্যাঁ, আমি একটু সংক্ষেপে লিখলাম, একটু বলে দেই তাহলে হবে যে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যত গুণে বাড়ে, মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর তড়িৎচালক শক্তিও কিন্তু তত গুণে বাড়ে, বাট মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহটা কিন্তু তত গুণে কমে। এটাই হচ্ছে আমার এই যন্ত্রের কাজ, এই যন্ত্র থেকে আমি এটাই পাই। হ্যাঁ, তাহলে এবার একটু প্রমাণ করতে হবে যে আসলে মানে যেটা হচ্ছে, হ্যাঁ আমার যে বাড়ছে কমছে এটা কি আসলে রাইট, হ্যাঁ বাড়ছে কমছে এটা কি ঠিক হচ্ছে কিনা, হ্যাঁ এটা একটু প্রমাণ করতে বলতে পারি। হ্যাঁ দেখো কিভাবে প্রমাণ করব। আমরা জানি, আমরা কিন্তু শক্তির সংরক্ষণশীলতার নীতিটা পড়েছো কিনা আমি জানি না। সংরক্ষণশীলতা বা কনজারভেটিভ ল অফ এনার্জি, এটার কথাটার অর্থ হচ্ছে যে এই পৃথিবীতে বা এই ওয়ার্ল্ডের সমস্ত শক্তির পরিমাণটা একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, শক্তি কখনো উৎপাদনও হবে না, শক্তি কখনো ধ্বংস করা যাবে না। শক্তির পরিমাণটা বিশ্ব সৃষ্টির শুরুতে যেমন ছিল, বিশ্ব যেদিন ধ্বংস হয়ে যাবে সেই দিন পর্যন্ত শক্তির পরিমাণটা তেমনই থাকবে। শক্তিকে কখনোই তৈরি করা যায় না, মানে উৎপাদন করা যায় না, শক্তিকে কখনো ধ্বংস করা যায় না, শক্তিকে জাস্ট এক ফর্ম থেকে আরেক ফর্মে রূপান্তর করা যায় মাত্র। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু সেটাই, যে এই পাশে যে শক্তি এটা যা থাকবে ওই পাশে শক্তিও কিন্তু আসলে তাই থাকবে। এখন আমরা ক্ষমতা দিয়ে একটু বিষয়টা দেখার চেষ্টা করি। ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে একক সময়ে যে পরিমাণ শক্তির রূপান্তর হয়, তাই না? তাহলে ক্ষমতা নিজেও কিন্তু একটা শক্তি, একক সময়ের যে শক্তি, তাহলে ক্ষমতা নিজেও কিন্তু শক্তি। তাহলে ক্ষমতা দিয়ে আমরা প্রমাণ করি যে আমার দুই পাশের ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। দেখো, আমরা যদি মুখ্য কুণ্ডলীর ক্ষমতা বের করতে চাই, হ্যাঁ মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আমরা জানি, ক্ষমতার অনেকগুলো সূত্র পড়েছিলাম। হ্যাঁ, এর মধ্যে আমি কোনটা ইউজ করব? P equals to VI, এই সূত্রটা ইউজ করি। P equals to VI, P equals to VI। তাহলে P ক্ষমতা অফ প্রাইমারি কুণ্ডলী, প্রাইমারি কুণ্ডলীর ক্ষমতা সমান হচ্ছে V ভোল্ট অফ প্রাইমারি কুণ্ডলী, তড়িৎ প্রবাহ অফ প্রাইমারি কুণ্ডলী। এগুলো সব হচ্ছে প্রাইমারি কুণ্ডলীর মানগুলা। এই ভিটা কি? ভোল্ট। হ্যাঁ, বিভব, ভোল্টেজ, সরি বিভব। বিভবটা তোমরা বলতে পারো, বিভবটা আমি কোথাও আঁকি নাই, এই যে বলে দিয়েছি তড়িৎচালক শক্তি, এটাই মূলত আমার কি? বিভব। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা এইটা, তাহলে এটার মানটা কি আসে? এটার মানটা একটু দেখো, তড়িৎচালক শক্তি হচ্ছে 20, আর তড়িৎ প্রবাহটা হচ্ছে 60। তাহলে এটার ক্ষমতাটা আসে হচ্ছে 6 দুগুণে 1200। ঠিক আছে, 1200। আচ্ছা, তাহলে এটা ছিল আমার তড়িৎ মুখ্য কুণ্ডলীর ক্ষমতা বের করেছি। গৌণ কুণ্ডলীর ক্ষমতাটা একটু বের করি। গৌণ কুণ্ডলীর ক্ষমতা হচ্ছে P অফ সেকেন্ডারি কুণ্ডলী। হ্যাঁ, এটার ক্ষেত্রেও কিন্তু আমার V S I S, দেখো আমার VS হচ্ছে যেটা 200 গুণ IS, সরি এই যে এটা একটা ভুল হয়েছে, এটা IS হবে অবশ্যই, যে তড়িৎ প্রবাহ অফ সেকেন্ডারি কুণ্ডলী IS, এটা হচ্ছে 6। দেখো তো 6 দুগুণে 1200। দেখো তো এই পাশের ক্ষমতা যা, এই পাশের ক্ষমতা কিন্তু তাই আছে। এটাই তো হওয়ার কথা, তাই না? আমি আমার বিভব যতই চেঞ্জ করি, তড়িৎ প্রবাহ যতই চেঞ্জ করি, বা পাক সংখ্যা যতই চেঞ্জ করি, আমার শক্তির পরিমাণ তো চেঞ্জ হবে না। এবং দেখো হয় না, শক্তির পরিমাণও কিন্তু সেমই আছে। তাহলে আমরা যে কমালাম বাড়ালাম, এটা কিন্তু কি বলে মানে যৌক্তিক, এটা আমাদের কোনো ভুল হয় না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার বেসিক্যালি ট্রান্সফরমারের কাজ। ট্রান্সফরমারের কাজ হচ্ছে এটাই। আচ্ছা, এই যে ক্ষমতা যে তোমাদের সমান, হ্যাঁ মুখ্য কুণ্ডলীর এবং গৌণ কুণ্ডলীর ক্ষমতা সমান ব্যাখ্যা করো, এরকম একটা অঙ্ক তোমাদের খতে আসতেই পারে, বা অনেক সময় গতেও আসে। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে কি বলে যে হচ্ছে আমরা এখন পড়বো, আচ্ছা তাহলে আমার মুখ্য ট্রান্সফরমারের কাজটা বুঝেছি, এবং ট্রান্সফরমারের সূত্রটা জানতে হবে। সূত্রটা দেখো, আমরা কিন্তু বলেছি যে আমি মুখ্য কি বলে পাক সংখ্যা আমি যত গুণে বাড়াই, তড়িৎচালক শক্তিও কিন্তু আমার তত গুণে বাড়ে। হ্যাঁ, তাহলে সূত্রটা হচ্ছে এরকম যে EP বাই ES সমান হচ্ছে NP বাই NS। দেখো P গুলো উপরে, প্রাইমারি কুণ্ডলীর তড়িৎচালক শক্তি এবং প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা দুইটাই কিন্তু উপরে। কেন উপরে? কারণ ওরা সমানুপাতিক।
বাড়ালে, আমি পাক সংখ্যা বাড়ালে আমার তড়িৎচালক শক্তি কিন্তু বাড়ে। এই কারণে কিন্তু আমি দুইজনকে উপরে লিখেছি, দুইজনই কিন্তু সমানুপাতিক। হ্যাঁ, আর অর্থাৎ আমি যখন সমানুপাতিক তাহলে আমি দুইটার জন্য বের করি যে প্রাইমারি কুণ্ডলী সেকেন্ডারি কুণ্ডলী, তাহলে আমি এইভাবে লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে মানে বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো কিনা? মানে আমি বলতে চাচ্ছি যে এটা, হ্যাঁ, যে আমার E প্রপোর্শনাল টু n, অতএব E বাই n সমান হচ্ছে E বাই n, মানে হচ্ছে এটা যখন সমান হয় তখন হচ্ছে EP বাই NP সমান হচ্ছে ES বাই NS। এটাকে যখন আমি একটু সাজায় লিখি, দেখো EP বাই ES, এই যে ES টাকে নিচে আনছি, ES সমান হচ্ছে এই যে NP টাকে উপরে যাচ্ছে NP বাই NS, কিচ্ছু করিনি। হ্যাঁ, দেখো যখন আমরা সমানুপাতিক লিখি তখন দুইটার জন্য আমরা সমান লিখতে পারি। হ্যাঁ, দুইটার জন্য। দেখো এটা হচ্ছে প্রাইমারি কুণ্ডলী, তাহলে PP, যেহেতু সমানুপাতিক এই কারণে আমি নিচে আনলাম। হ্যাঁ, নিচে আনলাম, তাহলে PP সমান এটা হচ্ছে কিন্তু আমার E বাই N আছে এখনো। হ্যাঁ, তাহলে SS, তাহলে এই দুইটার অনুপাতটা কিন্তু সমান হবে। এটা থেকেই আমি যখন এদিক ওদিক করলাম যে এই EP টাকে এদিকে আনলাম, সরি ES টাকে এদিকে আনলাম, এই যে দেখো EP বাই ES, এই NP টাকে ওদিক নিলাম, তাহলে NP বাই NS। এই যে দেখো এই সূত্রটাই আসছে। ঠিক আছে, এটা কিন্তু একদম কঠিন বিষয় না, এটা একদম সহজ। আচ্ছা, তাহলে এইভাবেই যদি আবার বলি আমরা যে পাক সংখ্যার সাথে কিন্তু আমার তড়িৎ প্রবাহটা আবার ব্যস্তানুপাতিক। একটু আগে আমরা পড়েছি যে পাক সংখ্যা যত গুণে বাড়িয়েছি তড়িৎ প্রবাহটা কিন্তু আবার তত গুণে কমেছে, অর্থাৎ ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি? দেখো এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে NP IP, কিচ্ছু না, মানে আমি সমান করছি, শুধু সমান করার জন্য এটাকে কিন্তু এই পাশে আনতে হয়। তাহলে হ্যাঁ, বুঝতে পারছো না? আচ্ছা, তোমাকে আরো একটু সহজে বুঝাই। দেখো এটা কিন্তু আমার সমানুপাতিক চিহ্ন, তাহলে সমানুপাতিক চিহ্ন সরাইতে হলে আমাকে একটা ধ্রুবক দিতে হয়। তাহলে আমার NP সমান, ধ্রুবকের নাম ধরো আমি M, জাস্ট নরমালি একটা ধ্রুবকের নাম দিলাম M 1 বাই IP, 1 বাই IP। ঠিক আছে, তাহলে আমি শুধু M এর মানটা বের করতে হবে। M এর মানটা কি হবে? তাহলে এই IP টাকে ওদিকে নিয়ে যাব, তাহলে NP IP সমান হচ্ছে M, বুঝতে পারছো? M, তাহলে বিষয়টা একদম সহজ, আমি কেন এত কঠিন করছি দেখো। তাহলে আমি মাত্র বললাম হচ্ছে NP প্রপোর্শনাল টু 1 বাই IP, অর্থাৎ যত আমি তড়িৎচালক শক্তি পাক সংখ্যা যত বাড়াবো আমার তড়িৎ প্রবাহ তত কমবে। তাহলে NS প্রপোর্শনাল টু 1 বাই IS, এই কথাটাও তো সত্য। মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে যা গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে তো কথাটা সত্য, তাই না? তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে কিন্তু আমি M সমান হচ্ছে NP IP পেয়েছি। গৌণ কুণ্ডলী থেকেও কিন্তু আমি সেম একটা সূত্র পাবো। সূত্রটা হচ্ছে যেরকম M সমান NS IS, এই সূত্রটা কিন্তু পাবো আমি এখান থেকে পাবো। ঠিক আছে, এখান থেকে পাবো। তাহলে দেখো M সমান এইটা, আবার এই M সমান এইটা, তাহলে দুইটাকে আমি একসাথে লিখতে পারি। এই দুইটাকে আমি একসাথে লিখতে পারি যে NP IP সমান NS IS। এখান থেকে একটু সাজালে দেখতে পারবা যে NP বাই এই যে NS টাকে এদিকে আনলাম, NS সমান IP, IP টা দেখো নিচে যাচ্ছে, উপরে IS বাই IP টা নিচে, ঠিক আছে। দেখো এই যে সূত্রটা আসছে এটাকে আমি এখানে বসাই, এই যে দেখো NP বাই NS এটা সমান কিন্তু বেরিয়েছে, তাহলে IS বাই IP। এবার সবকিছু মুছে দিই। বিষয়টা এতই সহজ অথচ কঠিন একটু মনে হচ্ছে হয়তো তোমাদের। হ্যাঁ, দেখো পাক সংখ্যা আমি যত গুণে বাড়িয়েছি তড়িৎচালক শক্তিও কিন্তু তত গুণে বেড়েছে। এই কারণেই কিন্তু দুইটাই উপরে, আমার PP উপরে। বাট পাক সংখ্যা যত গুণে বাড়িয়েছি আমার তড়িৎ প্রবাহটা কিন্তু তত গুণে কমেছিল। এই কারণে কিন্তু তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমার বিষয়টা উল্টে গেছে। হ্যাঁ, দেখো আমার উপরের দিকে যে প্রাইমারি তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কিন্তু প্রাইমারিটা নিচে। কেন? কারণ আমি যখন পাক সংখ্যা বাড়িয়েছি আমার তড়িৎ প্রবাহটা কমেছে, এই কারণে আমার পিটা নিচে আসছে। ঠিক আছে, বিষয়টা একদমই সহজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যেহেতু আমার পাক সংখ্যা বাড়ালে তড়িৎচালক শক্তি বাড়ে, এই কারণে প্রাইমারি দুইটারই P অংশটা উপরে এবং দুইটারই S অংশটা নিচে। কিন্তু যেহেতু আমি পাক সংখ্যা বাড়ালে তড়িৎ প্রবাহটা কমে যায়, এই কারণে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কিন্তু পিটা নিচে। হ্যাঁ, উল্টা, একে অপরের উল্টা। তাহলে তোমাদের এই এত কিছু পড়ালাম, এর মধ্যে জাস্ট এই সূত্রটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা দিয়ে তোমাদের অঙ্ক আসবে।
আর অঙ্ক করতে হবে, এবং এই কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে যে কেন বাড়ে কেন কমে। বাট সূত্রটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক, যে উপরে হচ্ছে পিপি হচ্ছে শুধুমাত্র তড়িৎচালক শক্তি এবং পাক সংখ্যার ক্ষেত্রে, এবং আই এর ক্ষেত্রে বিষয়টা ঘুরে যায়। এবং তুমি যদি ইপি এর জায়গায় এসপি লেখো, এসপি বাই এস, সরি মানে ভিপি বাই ভিএস, নো প্রবলেম। যে তড়িৎচালক শক্তির জায়গায় যদি তুমি বিভব দিয়ে লেখো একই কথা। হ্যাঁ, তোমাদের অঙ্কে যদি বলে যে বিভব দিয়ে দিল, তোমাকে যদি পাক সংখ্যা বের করতে বলে বা এরকম কিছু, তখন প্যানিক হওয়ার কিছু নেই। এই ই এর জায়গায় শুধুমাত্র ভিটা ব্যবহার করো, তাহলেই হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার এই যে বাড়ানো কমানো, হ্যাঁ তড়িৎচালক শক্তি যে বাড়ালো, এই ক্ষেত্রে দেখো তড়িৎচালক শক্তিটা কি করেছে, তড়িৎচালক শক্তি কিন্তু 20 ছিল, কিন্তু তড়িৎচালক শক্তি ওই দিকে হয়ে গেল 200, তাহলে তড়িৎচালক শক্তি বেড়েছে না? তাহলে তড়িৎচালক শক্তি বাড়া বা কমার উপর নির্ভর করে আমাদের ট্রান্সফরমারকে আবার দুই ভাগে ভাগ করা হয়। আচ্ছা, তাহলে আমরা যা বলছিলাম যে ট্রান্সফরমার আমার দুই প্রকার। হ্যাঁ, এই যে তড়িৎচালক শক্তি বাড়ানো কমানোর উপর ডিপেন্ড করে ট্রান্সফরমার আমার দুই প্রকার। একটাকে বলা হয় আরোহী ট্রান্সফরমার, আরোহী, আরেকটাকে বলা হয় অবরোহী। বা আরোহী মানে হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, আর অবরোহী মানে হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। দেখো, যে ট্রান্সফরমার হচ্ছে আমার নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করে, আমি আবারও বলি, যে ট্রান্সফরমার আমার নিম্ন বিভবকে, যে দেখো নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করে, সেটাকে আমি আরোহী ট্রান্সফরমার বলবো। আমি যদি আরো একটু চেঞ্জ করি, আমার সংজ্ঞাটা হবে যে ট্রান্সফরমার নিম্ন বিভবের উচ্চ তড়িৎ প্রবাহকে, দেখো যে ট্রান্সফরমার নিম্ন বিভবের উচ্চ তড়িৎ প্রবাহকে উচ্চ বিভবের নিম্ন তড়িৎ প্রবাহে রূপান্তর করে, তাকে আমি আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার বলবো। অর্থাৎ যদি আমার তড়িৎ চালক শক্তি বা বিভব, যদি আমার বিভব বাড়ায়, অবভিয়াসলি সে আমার তড়িৎ প্রবাহটা কমাই দিবে। আর যদি আমার তড়িৎ প্রবাহ বাড়ায়, অবভিয়াসলি আমার বিভবটা কমাই দিবে। তাহলে আরোহী ট্রান্সফরমারের সংজ্ঞা হচ্ছে যে ট্রান্সফরমার আমার নিম্ন বিভবের উচ্চ তড়িৎ প্রবাহকে উচ্চ বিভবের নিম্ন তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে, সেটাকে বলবো আমি আরোহী ট্রান্সফরমার বা স্টেপ আপ ট্রান্সফরমার। তাহলে অবরোহী ট্রান্সফরমারের সংজ্ঞাটা কি? যে ট্রান্সফরমার উচ্চ বিভবের নিম্ন তড়িৎ প্রবাহকে নিম্ন বিভবের উচ্চ তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে, সেটাকে আমি কি বলবো? অবরোহী ট্রান্সফরমার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার আরোহী ট্রান্সফরমার। দেখো, সে কিন্তু আমার মানে আমার বিভবটা বাড়াই দিছে, বিভবটা বাড়ালেই তো আমি তাকে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার বলবো। তাহলে এটা আমার আরোহী ট্রান্সফরমার, কারণ সে আমার নিম্ন বিভবের উচ্চ তড়িৎ প্রবাহকে উচ্চ বিভবের নিম্ন তড়িৎ প্রবাহে রূপান্তর করে দিল, এই কারণে এটা আমার স্টেপ আপ ট্রান্সফরমার। হ্যাঁ, তাহলে আসলে মানে আমি কিভাবে বুঝবো যে একটা ট্রান্সফরমার স্টেপ আপ না স্টেপ ডাউন? বিষয়টা হচ্ছে পাক সংখ্যা দিয়ে। পাক সংখ্যা দিয়ে যখনই আমার এন, এটা কি এন এস পাক সংখ্যা এনপি, যখনই আমার গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাটা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার চেয়ে বেশি থাকবে, তখনই সেটা আমার আরোহী ট্রান্সফরমার। দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমার গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাটা কিন্তু মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার চেয়ে বেশি, তাহলে এটা কিন্তু আমার আরোহী ট্রান্সফরমার, কারণ সে আমার নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে দিচ্ছে, তাহলে সে কিন্তু আরোহী। তাহলে এই যে আরোহী ট্রান্সফরমার শর্ত কিন্তু এটা, যে আমার গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকতে হবে মুখ্য কুণ্ডলীর চেয়ে। তাহলে যখনই আমার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হবে, সেটা কিন্তু আমার কি ট্রান্সফরমার হবে? তখন যখনই আমার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হবে, সেটা কিন্তু আমার অবরোহী ট্রান্সফরমার হবে। অর্থাৎ তখন কিন্তু সেটা আমার উচ্চ বিভবকে রূপান্তরিত করে নিম্ন বিভব বানাই দিবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এবং কথা হচ্ছে যে এই যে আমরা উচ্চ বিভবকে নিম্ন বিভব করছি বা নিম্ন বিভবকে উচ্চ বিভব করছি, কেন করছি? আসলে আমার লাভটা কি বা আমার কেন করতে হয়? বিষয়টা হচ্ছে এরকম যে ধরো আমি হচ্ছে এইটা মুছে দিই। হ্যাঁ, এই সূত্রটা যদি ভুলে যাও, তাহলে আমার এত বকবক করলাম, এত কিছু পড়লাম, এগুলা কিন্তু কোনো মানেই রইলো না। ঠিক আছে, এই সূত্রটা মুখস্থ করতে হবে ভালো করে। আচ্ছা 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 আচ্ছা, এই যে আমার হচ্ছে ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট তো বুঝো। পাওয়ার প্ল্যান্ট মানে হচ্ছে যেখানে আমার বিদ্যুৎ উৎপাদন করে। ঠিক আছে, যেখানে আমার বিদ্যুৎ উৎপাদন করে, সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট।
আমরা জানি যে সকল জায়গায় বিদ্যুৎ উৎপাদন হয় সেই সকল জায়গায় কিন্তু কতটুকু বিদ্যুৎ উৎপাদন হয় জানো? প্রায় হচ্ছে 20,000 অ্যাম্পিয়ার। 20,000 অ্যাম্পিয়ার, 25,000 বিভব, 25,000 বিভবের 20,000 অ্যাম্পিয়ার তড়িৎ উৎপাদন হয় বা বিদ্যুৎ উৎপাদন হয়। ঠিক আছে, তাহলে উৎপাদন হলো, ধরো উৎপাদন হওয়ার পর কি করে, সেটাই তো আমাদের বাড়ি বাড়ি বিভিন্ন শহরে বা বিভিন্ন বাসা বাড়িতে পাঠানো হয়, তাই না? এই যে বাসা বাড়িতে আমি পাঠালাম, কি দিয়ে পাঠাই? মোটা মোটা তার দিয়ে। তোমরা দেখেছো হ্যাঁ, যে অনেক মোটা তার দিয়ে আমার মানে তারের কি বলে এটা, পোল, হ্যাঁ পোল, বা আমরা যেটাকে নর্মাল ভাষায় খাম্বা বলি। ঠিক আছে, তাহলে মোটা মোটা তার দিয়ে হচ্ছে বিদ্যুৎ গুলা প্রবাহ করানো হয়। ঠিক আছে, এই যে এইভাবে পাওয়ার প্ল্যান্ট থেকে এইভাবে, এই সিস্টেমটাকে বলা হয় ন্যাশনাল গ্রিড। ঠিক আছে, গ্রিড বা জাতীয় গ্রিড মানে হচ্ছে এই বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট থেকে আমার বিদ্যুৎ হচ্ছে বিভিন্ন শহরে, বিভিন্ন নগরে, বন্দরে, বাসা বাড়িতে বিলিয়ে দেওয়াকে আমরা পাওয়ার গ্রিড বলি। ঠিক আছে, ওকে। তাহলে আমি বলতে চাচ্ছি, যখন ধরো আমি এই পরিমাণ বিভব পার্থক্যের তড়িৎ প্রবাহকে আমি তার দিয়ে নিলাম, বিভব তড়িৎ প্রবাহের মানটা দেখছো 20,000, এত পরিমাণ তড়িৎ যখন একটা তারের ভেতর দিয়ে প্রবাহিত হবে তখন সেই তারটা প্রচুর গরম হয়ে যাবে, তারটা একদম অনেক গরম হয়। ঠিক আছে, আর তার গরম হওয়া মানে কিন্তু সেখানে আমার বিদ্যুতের ক্ষয় হচ্ছে। আমরা জানি তারটা গরম হবে কেন, যখন সে অনেক রোদ ফেস করবে, মানে রোদটা যখন অনেক বেশি হবে তখনই তো তার হচ্ছে আমার কি হবে, গরম হবে। ঠিক আছে, তার মানে তার যে গরম হচ্ছে, তার গরম হওয়াটা কিন্তু আমাদের জন্য একটা লস, কারণ আমাদের বিদ্যুৎ এত কষ্ট করে বিদ্যুৎ উৎপাদন করলাম, এর অর্ধেকই যদি আমার গরম হয়ে যায়, মানে তার গরম হতেই যদি আমার অর্ধেকটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এটা অনেক বড় লস। এই কারণে এই লসটা কমানোর জন্য আমরা ট্রান্সফরমার ইউজ করি। আমরা কি করি, আমরা তড়িৎ প্রবাহটা কমাই দিই। এই যে দেখো তড়িৎ প্রবাহটা কিন্তু কমছে, অর্থাৎ আমরা এখানে কি করব, এখানে স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করি। আমরা বিভব যে পার্থক্যটা বা বিভব যে ওইটাকে অনেক গুণে বাড়াই দেই এবং তড়িৎ প্রবাহটাকে অনেক গুণে কমাই দিই। ঠিক আছে, তাহলে তখন কিন্তু আমার তড়িৎ প্রবাহটা কমে গেল। দেখো তড়িৎ প্রবাহটা ধরো 20,000 তড়িৎ প্রবাহ, এটা কমে আসলো ধরো 20,000 অ্যাম্পিয়ার, এটা কমে আসলো 15 অ্যাম্পিয়ার। এখন 15 অ্যাম্পিয়ারকে যদি আমি তার দিয়ে নিয়ে যাই, এটা কোনো ব্যাপার না। এটা কোনো তার আমার গরম হবে না, কিচ্ছু হবে না। ঠিক আছে, অর্থাৎ এই কারণেই হচ্ছে, যেহেতু আমার অনেক বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ করলে আমার তার গরম হয়ে যায়, আমাদের লস হয়। এই কারণে আমরা কি করি, স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে আমরা বিভবটাকে অনেক বাড়াই দিই। আর বিভব বাড়লে আমার তড়িৎ প্রবাহটা কিন্তু কমে যায়, তাই না? তাহলে বিভবটা বাড়াই দিই এবং তড়িৎ প্রবাহটা অনেক গুণে কমাই দিই, এবং তখন আমরা সেটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। তখন কিন্তু আমার তারটা কম গরম হয়, আমার লসটা কম হয়। ঠিক আছে, এই যে বাসা বাড়িতে তোমরা দেখো যে ট্রান্সফরমার, ওইটা কি হয়, স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে আমরা প্রথমত তড়িৎ প্রবাহটা কমাই দিই। হ্যাঁ, আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে একটা স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে তড়িৎ প্রবাহটা কমাই দিলাম ধরো, এবং এটা তোমার বাসা বাড়ির গেট পর্যন্ত ধরো আনলো, এবং গেটের উপর একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে, কারণ ওই যে তড়িৎ প্রবাহটা যে কমালাম, এটা কিন্তু বাড়াই আবার তোমাকে দিতে হবে, তাই না? আমরা তো কমিয়েছিলাম যাতে লস না হয়, এখন তো তোমার বাড়ির নিচে চলে আসছে। এখন তাহলে আমি কি করব, স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে আমি বিভবটাকে কমাই দিব এবং তড়িৎ প্রবাহটাকে বাড়াই দিব এবং তোমার বাড়িতে সরবরাহ করব। এটাই হচ্ছে আমার স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এর কিছু অঙ্ক আছে, আসলে অঙ্কগুলো এতই সহজ অঙ্ক যে এগুলো আমার মানে দেখাই দিলে আসলে সময় নষ্ট। তোমাদের শুধু বলে দিই, ওই যে আমরা সূত্রটা পড়েছিলাম, হ্যাঁ দেখো, ই পি বাই ইএস এন পি বাই এন এস, আই পি হবে, অবশ্যই আই পি হবে না, এখানে আই এস হবে, আই পি। ঠিক আছে, শুধুমাত্র ই এবং এন এর ক্ষেত্রে পি গুলো উপরে এবং আই এর ক্ষেত্রে পিটা নিচে। এই যে এই সূত্রটা দিয়ে তোমাদের অঙ্ক হয়তো বলবে যে পাক সংখ্যা এত, পাক সংখ্যা এত, মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা এত হলে গৌণকুণ্ডলীর মুখ্যকুণ্ডলীর তড়িৎচালক শক্তি এত হলে গৌণকুণ্ডলীর তড়িৎচালক শক্তি কত। জাস্ট এরকম নরমাল কিছু ম্যাথ আসতে পারে, তোমাদের বইয়ে আছে, তোমরা দয়া করে একটু প্র্যাকটিস করবে। এই সূত্রটা যার মুখস্থ থাকবে সে কোনো অঙ্কে কখনো আটকাবে না। ঠিক আছে, আর আশা করি এই যে ট্রান্সফরমারে যা পড়ালাম তা তোমরা বুঝতে পারছো। আজকের জন্য এইটুকুই। এর পরের ক্লাসে আমরা দুইটা আরো অনেক ইম্পর্টেন্ট ডিভাইস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ডিসি মোটর আর একটা হচ্ছে জেনারেটর। দুইটাই খুব ইম্পর্টেন্ট, আমরা দুইটাই হচ্ছে আমাদের সচরাচর বাসা বাড়িতে দেখছি। হ্যাঁ, তাহলে এগুলা কিভাবে কাজ করে এটা জানা আসলে আমাদের সবারই হচ্ছে দায়িত্ব। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো এবং অনুরোধ রইল যে পরের ভিডিওটাও যাতে তোমরা দেখো। ঠিক আছে।